নমস্কার বন্ধুরা, আমি আমার স্টক মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিফটির যে র্যালিটা হলো 200 পয়েন্টের, এর পরে এটা দেখার পরে আমার মনে হলো যে নিফটির টার্গেটটাকে একটু রিভাইজ করা দরকার। গতকাল আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে বলেছিলাম যে নিফটি যদি 25,500 ওপরে সাস্টেন করে, 25,500 পৌঁছানোর পরে যদি নিফটি সাস্টেন করে, তাহলে আমাদের একটা বুল রানের কথা আমরা চিন্তা করতে পারি, প্রোভাইডেড যুদ্ধ যদি থেমে যায় অথবা আমাদের তেল আর গ্যাসের যদি কন্টিনিউয়েশন, মানে তেল আর গ্যাস আসার যদি কন্টিনিউয়েশন থাকে তাহলে। কিন্তু কালকের পরে আজকে যে বাজার চললো এবং নিফটির যে 200 পয়েন্টের একটা র্যালি হলো আজকে, নিফটি 23,777-এ বন্ধ হয়েছে 200 পয়েন্টের 196 পয়েন্টের র্যালি দিয়ে। 200 পয়েন্টের যে পজিটিভে বন্ধ হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, কারণ সেটা একদিন ওপরে একদিন নিচে এরকম 1%, 0.5%, 1%-এর মধ্যে ভ্যারিয়েশন তো থাকছেই, কিন্তু তার সাথে কিছু এক্সট্রা জিনিস ঘটেছে যেটা নিয়ে আমি এখন আলোচনা করতে চাই, যার জন্য আমার মনে হচ্ছে এটা কিন্তু একটা সাস্টেনেবল নিফটির মুভমেন্ট হতে পারে ওপরের দিকে। আমার কাছে কয়েকটা বিন্দু আছে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করে নিই। প্রথম যেটা আমি দেখলাম সেটা হলো আজকে যে র্যালিতে আমি মার্কেট ওয়াচ করছিলাম পুরো দিনে, যেটা আমি দেখলাম সেটা হলো আজকের ওপেন ইন্টারেস্ট যে নিফটির, মানে ফিউচার বা অপশনের যে ওপেন ইন্টারেস্ট আপনারা নিশ্চয়ই জানেন, সেটাতে কিন্তু আমি কিছু ডেভেলপমেন্ট দেখলাম। বিশেষ করে 24,000-এর যে ওপেন ইন্টারেস্ট সেটাতে কিন্তু আমি একটু ডেভেলপমেন্ট দেখলাম। আমি দেখলাম যে সেখানে কিন্তু বেশ নতুন ওপেন ইন্টারেস্ট খুলেছে 24,000-এ। তো 24,000-এ ওপেন ইন্টারেস্ট খুলেছে মানে আমার মনে হয় 24,000-কে রেখে নিফটি কিন্তু ওপরের কথা ভাবছে, মানে মার্কেট কিন্তু ওপরের কথা ভাবছে। অবভিয়াসলি ওপরের কথা ভাবছে, তার কারণ হচ্ছে যে ইউএস অনেক হালকা পড়ে গেছে। ইউএস তো ইরানের প্রশংসা করতে শুরু করে দিয়েছে, ভাই ইরানের মতো মানে এত ভালো আমাদেরকে কম্পিট করছে এরকম দেশ হয় না। প্লাস ইরানও মানে খোলা মাঠে ইসরায়েলকে মেরেই যাচ্ছে, মানে বেশ ভালো একটা জিনিস। মানে আমি তো এরকম কোনো কান্ট্রি দেখিনি যে এরকম, মানে আমরা যেমন অপারেশন সিন্দুরে পাকিস্তানকে মেরেছিলাম, ওদের সমস্ত ওই ধ্বংস করে দিয়েছিলাম, ওই মিসাইল অ্যান্টি মিসাইল সিস্টেম সব ধ্বংস করে পুরো ওপেন ফাঁকা মাঠে গোল দিয়েছি। ইরানও সেম ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে, ওদের সব অ্যান্টি ড্রোন সিস্টেম, অ্যান্টি মিসাইল সিস্টেম সব নষ্ট হয়ে গেছে ইসরায়েলের, ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে। তো এই যে ইরান একতরফা মার মারছে ইসরায়েলকে বা ইউএসকে, তাতে ইউএস কিন্তু একটু মানে শান্ত হয়ে গেছে গিয়ে, আর এবং ইউএস চাইছে যুদ্ধটাকে কোনো মতে বন্ধ করার। তো আমার মনে হয় যুদ্ধ বন্ধ হওয়ারও একটা চান্স হতে পারে, এটা আমার মনে হচ্ছে। আর তার জন্য যেটা হচ্ছে, মার্কেটে 24,000-এর কিন্তু নিফটি সাস্টেন করছে, 24,000 কিন্তু সাস্টেন, ওপেন ইন্টারেস্ট কিন্তু তাই বলছে। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় যে পয়েন্ট আমি ডিসকাস করতেছি সেটা হচ্ছে আজকে কিন্তু স্মার্ট মানি সেলিং কিন্তু কিছুটা কমেছে, একদম কমেনি, মানে রেগুলার যদি আমরা স্মার্ট মানির সেলিং দেখি তাহলে সেই তুলনায় কিন্তু আজকে একটু কমেছে, মানে একটু বিরাম পেয়েছে। আমার মনে হয় এটা আগামী দিনে আরো কমতে পারে। 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে আজকে যদি আপনি দেখেন নিফটি 50-তে যত স্টক আছে 50টা, আমার মনে হয় 50টার 50টাই পজিটিভে বন্ধ হয়েছে, একটাও আমার চোখে পড়লো না যেটা নেগেটিভে বন্ধ হয়েছে। এটা কিন্তু একটা বিশাল মানে একটা পয়েন্ট, মানে এটা নিফটির সাস্টেনেবিলিটির জন্য কিন্তু ভালো। কারণ নিফটির সবসময় কিছু স্টক নেগেটিভে বন্ধ হয়, নিফটি 50-র কিছু স্টক পজিটিভে বন্ধ হয়, কিন্তু এটা কিন্তু পুরোটাই পজিটিভে বন্ধ হয়েছে সবকটাই। যদি আমি ভুল না হই, যদি ভুল হই তাহলে একটু ক্ষমা করে দেবেন, কিন্তু আমার চোখে যা পড়লো সবকটাতেই আমরা, কম বেশি হতে পারে কিন্তু সবকটাতে আমরা পজিটিভে বন্ধ হয়েছে। তো আমার মনে হয় এই যে পয়েন্টগুলো আছে, আর যেটা আমি আপনাদের লাস্ট পয়েন্টটা বললাম সেটা হচ্ছে ইউএস ইরানের প্রশংসা করতে শুরু করে দিয়েছে। তো আমার মনে হয় এইসব ডেভেলপমেন্ট গুলো আজকে দেখার পরে আমার মনে হলো যে নিফটির যে আপের আপ, মানে বুল, মানে নিফটির যে ওপরে ওঠার যে একটা, আমরা গতকাল একটা টার্গেট সেট করেছিলাম যে 25,500 নিফটি যদি চলে আসে তখনই আমরা একটা বুল রানের কথা ভাবতে পারবো। আমার মনে হয় যে যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা কিন্তু এখন থেকেই একটা লং পজিশন করার কথা ভাবতে পারে।
আবার বলছি, এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমার পার্সোনাল অ্যানালিসিস যেটা আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু এটা কিন্তু কোনো কোনো ধরনের রেকমেন্ডেশন নয়। যারা অ্যাগ্রেসিভ ট্রেডার, যারা মানে একটু রিস্ক নিতে পারেন, আমার মনে হয় এখান থেকে পজিটিভ যাওয়ার একটা পরিকল্পনা করা যেতে পারে, লং যাওয়ার একটা পরিকল্পনা করা যেতে পারে স্টকসে। এবার যারা ধরে নিন ফিউচার বা অপশন ট্রেডার, তাদের জন্য একতরফা কিন্তু বুল রান হবে না। তার কারণ হচ্ছে যে নিফটির উইকলি এক্সপায়ারি আসে, মান্থলি এক্সপায়ারি আছে, তো নিফটি আপস অ্যান্ড ডাউনস করবে। তো আমি ওনাদের জন্য আমি বলবো যে আপনারা একটু মানে দেখে নেবেন। ওভারঅল লং থাকতে পারেন, কোনো রেকমেন্ডেশন, ওভারঅল লং থাকতে পারেন, কিন্তু একটু দূরের যদি পজিশন নেন আমার মনে হয় সেটাতে বেটার হবে, এটা আমার ধারণা। আর যারা ধরে নিন স্টকে বা ইটিএফ এ বাই করতে চাইছেন, আমার মনে হয় লং করা পসিবল এখান থেকে। আর যারা ধরে নিন মানে লং টার্ম ট্রেডার, একদম মানে যারা একদম কনফার্মেশন চাইছেন যে না আমি একদম কনফার্ম হলেই আমি এখান থেকে বাই করার একটা পরিকল্পনা করতে পারি, আমার মনে হয় তাহলে 25,500 যেটা আমি গতকাল বলেছিলাম সেই পয়েন্টে যদি নিফটি আসে, তাহলে কিন্তু একটা মোটামুটি একটা ভালো রকমের আমরা কনফার্মেশন পেয়ে যাব যে হ্যাঁ, নিফটি এখান থেকে কিন্তু ওপরে যাওয়ার একটা মানে অনেক কয়েক মাসের একটা বুল রান দেওয়ার একটা পরিকল্পনা স্টার্ট করেছে। আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো ধরনের রেকমেন্ডেশন নয়, এটা আমার নিজস্ব অ্যানালিসিস নিজের জন্য করেছি, যেটা আপনাদের সবার সাথে শেয়ার করছি। তবে একটা জিনিস মনে রাখবেন, এর মধ্যে যদি আবার যুদ্ধ ঘনিয়ে আসে, তাহলে কিন্তু আবার নিফটি ডাউন সাইডে মুভমেন্ট করে যাবে। এই এই যে টার্গেটস গুলো, এটা হচ্ছে যদি যুদ্ধ থেমে যায় বা আমাদের যদি স্ট্রেট অফ হরমুজ যদি তেল আর গ্যাসের জন্য যদি ওপেন হয়ে যায়, সেই কন্ডিশনে কিন্তু এই লেভেলগুলো মানে এই লেভেলগুলো এবং বুল রানের যে পরিকল্পনা, সেটা কিন্তু আমরা ওটা নিয়ে আলোচনা করছি। কিন্তু যদি যুদ্ধ হয় অথবা যুদ্ধ আবার যদি শুরু হয়ে যায় বা আবার একটা যদি বাজে জায়গায় চলে যায়, তাহলে কিন্তু এসব টার্গেট কোনো কাজ করবে না। এসব সব টার্গেট গুলো তখন আমাদেরকে ভুলে গিয়ে আমাদেরকে ডাউনসাইড টার্গেট ভাবতে হবে। আচ্ছা, এবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই মুহূর্তে আহ, এই যে আমরা লং করার চেষ্টা করছি, এখানে আমরা কি কি সেক্টরে ইনভেস্ট করলে আমার মনে হয় মানে কি কি সেক্টরে ইনভেস্ট করা যেতে পারে, মানে করলে বেটার হয় আর কি। মানে কোনো গ্যারেন্টি নেই বা কোনো রেকমেন্ডেশন নয়। আমার মনে হয় ডিফেন্স সেক্টরের আপনারা কিছু স্টক দেখতে পারেন যেগুলো আপনাদের কাছে পছন্দ। আমি সেবি রেজিস্টার্ড নয়, এই জন্য আমি ডিরেক্ট কোনো স্টকের নাম নিতে পারছি না, কিন্তু আপনারা যদি আমাকে কমেন্টে কোনো স্টকের নাম বলেন, তাহলে আমি ওটাকে ডিপ্লোম্যাটিক্যালি আপনাদের অ্যান্সার দিতে পারবো, কিন্তু ডিরেক্ট বলতে পারবো না। আপনারা কমেন্ট বা লাইক করে একটু লাইক করে দেবেন, প্লাস কমেন্ট করে জানাবেন কি কি স্টক আপনারা ভাবছেন যে আপনারা এখান থেকে ভাবছেন বাই করবেন। আমি যদি ট্র্যাক করি বা আমি একটু দেখে আমি আপনাদের চেষ্টা করব ওটাকে অ্যান্সার দেওয়ার। ডিফেন্স সেক্টর বললাম। দ্বিতীয় হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরেও কিন্তু ভালো মুভমেন্ট হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে অয়েলের যে প্রাইস, ওটা কিন্তু বেশ বেড়ে গেছে, $100 ওপর বেড়েছে, এবং আমার মনে হয় না 70 বা $60 ব্যারেলে কিন্তু আসবে বলে রিসেন্ট আমার কিন্তু মনে হচ্ছে না, ওপরেই যাবে। আর যত অয়েলের প্রাইস ওপরে যাবে, তত কিন্তু অয়েলের ওভারঅল যে বিক্রির প্রাইসটা কিন্তু কোম্পানির বেড়ে যাবে, তাতে ওদের রেভিনিউটা বেশি শো করবে আর কোম্পানির প্রাইসটাও বাড়বে। তো আমার মনে হয় অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরটা আমাদের দেখতে পারি আমরা, ওখানে ভালো ভালো স্টক যেগুলো আপনাদের পছন্দ সেগুলো আপনারা সেটা নিয়ে আপনারা ভাবতে পারেন যে কি করবেন। আরেকটা সেক্টর আমি বলছি, সেটা হচ্ছে মেডিকেল ড্রাগস। এই যে ওষুধের যে কোম্পানিগুলো, আমার মনে হয় এগুলোকেও আপনারা একটু দেখতে পারেন, কারণ এগুলো এই মুহূর্তে একটু লং টার্মের জন্য আমরা কিন্তু ওষুধের কোম্পানিগুলোকে ভাবতে পারি। এই পার্টিকুলার ওষুধের কোম্পানি যে মেডিকেল ড্রাগস এর কোম্পানিগুলো, এগুলো কিন্তু আমরা একটু লং টার্মের জন্য ভাবতে পারি। কারণ ইন ফিউচার আমার মনে হয় এসব যে ওয়ার হচ্ছে, তার জন্যে কিছু প্যান্ডামিকও আসতে পারে, এটা আমার ধারণা, যে মানে অনেক কিছুই হতে পারে। তো আমার মনে হয় এখন থেকে যদি আমরা বাই করে রাখি, তাহলে হয়তো ইন ফিউচার কিছু একটা লাভ হতে পারে, যেটা আমার পার্সোনাল ধারণা। এটা সম্পূর্ণ আহ, মানে আমার পার্সোনাল ধারণা, কোনো রেকমেন্ডেশন এর মধ্যে নেই। এই হচ্ছে ব্যাপার। যদিও আমাকে প্যান্ডামিক ওয়ার্ডটা ইউজ করা উচিত ছিল না, কিন্তু যাই হোক, এনিওয়ে। তো
আমি তো আর ভিডিও কাট করি না, একদম ফ্লোতে চলে, তো এই জন্য আমি আর তো আপনারা একটু দেখে নেবেন এই জিনিসটাকে আমি যেটা বললাম। আর নিফটির কিন্তু 25,500 যেটা আমি বললাম, এখান থেকে যারা অ্যাগ্রেসিভলি লং করতে চাইছেন নিফটিতে 25,500 জন্যে, 25,500 জন্য মানে একটা লেভেল হচ্ছে এই লেভেল থেকে 25,500 অবধি। অ্যাগ্রেসিভ যারা বায়ার তারা 25,500 অবধি ভাবতে পারেন একটা টার্গেট। আর যারা কনফার্মেশন চাইছেন তারা 25,500 থেকে আবার উপরে ভাবতে পারেন। তো অ্যাকচুয়ালি যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা কিন্তু একটা লম্বা খেলার জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছে, মানে 25,500 পরেও কিন্তু টার্গেট আছে। তো আগে 25,500 অবধি যাক, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক আপস এন্ড ডাউনস পাবেন। যদি হায়ার হাই বানায় তাহলে কিন্তু আমার মনে হয় মানে নিফটি একটু নিচে আসতে পারে, একটু ওপরে গিয়ে একটু নিচে আসতে পারে, কিন্তু সেটা যদি নিচের সাপোর্টটাকে যদি না ভাঙে আমার মনে হয় তাহলে কোনো চিন্তার কিন্তু কোনো বিষয় থাকার কথা না, যদিও কোনো রেকমেন্ডেশন নয়। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন, স্টকে আপনারা 15-16% এর মধ্যে যদি আপনারা যদি 15-16% এর একটা প্রফিট পান, এই লং রানে চট করে আমার মনে হয় বেরিয়ে যাওয়া বেটার। তার কারণ হচ্ছে যে অনেকে কি করে ধরে রাখে প্রফিটটা, মানে বেশি প্রফিটের চক্করে আপনারা আবার ওই কোনো একটা কিছু একটা বাজে খবর আসবে, মানে ওটা আবার ওটা লস হয়ে যাবে, 15%ও গেল। তো আমার মনে হয় 15% যদি লাভ হয়, কারণ 5% ব্যাংকের এফডি, সেখান থেকে 15% হচ্ছে 3 গুণ। তো আমার মনে হয় যদি 15% লাভ হয়, আমার মনে হয় ওখান থেকে 15-16%, 18% যাই লাভ হচ্ছে, আমার মনে হয় কেটে বেরিয়ে যাওয়া বেটার। অ্যাটলিস্ট আমার মানে একটা বড় অ্যামাউন্টের একটা লাভের অংশ যেটা এফডি থেকে 3 গুণ, আমার আমি 3 গুণ না হলেও 2-2.5 গুণ তো পেয়ে গেলাম আমি। ঠিক আছে। আর কয়েকটা চট করে বলে দিই, ভিডিওটা লম্বা করতে চাই না। আর কয়েকটা পয়েন্ট চট করে বলি, গোল্ড সিলভারের ব্যাপারে একটু বলে দিই। গোল্ড আমার মনে হয় সেল অন রাইজ হতে পারে, মানে যেটা আমার রেকমেন্ডেশন। বাই অন ডিপস কিন্তু আমার মনে হচ্ছে না, সেল অন রাইজই আমার মনে হচ্ছে। যত উপরে যাবে আমার মনে হয় সেল করাটাই আমার মনে হচ্ছে একটা ওয়াইজ ডিসিশন হতে পারে, যেটা কোনো রেকমেন্ডেশন নয়। সিলভার আমার কাছে সাইডওয়েজ মনে হচ্ছে, সিলভারে আমার কিছু আশা করতে আমি দেখতে পাচ্ছি না। এটা বিটকয়েনে আমার মনে হচ্ছে বিটকয়েনটা উপরের দিকে যাওয়ার চান্স আছে। 71,000-এ বিটকয়েন আছে, আমার মনে হচ্ছে বিটকয়েন আস্তে আস্তে উপরের দিকে যেতে পারে, কোনো রেকমেন্ডেশন নয়। ইউএসডি আইএনআর 93-তে আছে। যদি ইউএস ইরানের যদি যুদ্ধ আস্তে আস্তে বন্ধ হয়, এটা কিন্তু নিচে চলে যাবে, মানে এটা কিন্তু আইএনআর রুপি কিন্তু স্ট্রং হয়ে যাবে। ইউএসডি কিন্তু 93 আছে, ওটা কিন্তু স্ট্রং হয়ে যাবে আমার মনে হয়। এটা কোনো রেকমেন্ডেশন না, কিন্তু আমার মনে হচ্ছে সেটা। আর ব্রেনকুড 105-এ আছে, ব্রেনকুডের আমি কোনো টার্গেট দিতে পারছি না, কারণ এই মুহূর্তে যুদ্ধের সিচুয়েশন অথবা স্ট্রেট অফ হরমুজের উপর ডিপেন্ড করছে আপস এন্ড ডাউনস, তো এটার কোনো টার্গেট দেওয়া যাচ্ছে না। তো এইটাই ছিল আমার ওভারঅল ডিসকাশন, এবং নিফটির একটা রিভাইজ প্রাইস আমার দেওয়ার ইচ্ছে ছিল। তো এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। ধন্যবাদ।